9 বার স্যার বলেছেন নিজামুদ্দিন চৌধুরী সুজনকে, এবং স্যার স্যার আমাকে বাঁচান, এরকম কথা বলেছেন। জাহানারা আমাকে খুব ভোরে ফোন দিয়েছেন 2 বার, আমি ফোন ধরতে পারিনি। তৃতীয়বার আমি ফোন ধরি, ফোন ধরার পরে আমার কাছে একেবারে কাঁদো কাঁদো একটা অবস্থা। মানে উনি তখন বলেছিলেন, জ্যোতি ভাই আমার আমার ক্ষতি করলেন, এরকম খুবই টাচি কিছু কথা বলেছেন লাস্টে। যে মানে উনি যে একেবারে পারছিলেন না মানসিকভাবে, যে উনি একেবারে ভেঙে পড়েছিলেন। এই যে এখানে প্রায় 15.5 লাইন আছে, এটা হলো ওনার 13 পেজের শেষ পেজটা। সেখানে কিন্তু একটা অধিনায়ক কতটা কতটা সেই দলের প্রতি, সেই নিজের প্রতি, কিংবা তার টিমমেট অন্য যারা সাফার হচ্ছে তাদের প্রতি অনুগত্য হলে এতগুলো লেখা নিজের হাতে লিখতে পারতো। দৈনিক যুগান্তরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জ্যোতির্ময় মণ্ডল আছি আপনাদের সঙ্গে। এখন আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা এখন এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের, শুধু ক্রিকেট না, ক্রীড়াঙ্গন সহ সব বিভাগের সব থেকে আলোচিত একটা টপিক, অর্থাৎ যে সব থেকে আলোচিত বিষয়, এবং সেই সাথে হচ্ছে আমাদের সবারই একটি ক্রীড়াঙ্গনে একটা প্রশ্নবোধক বিষয়, যৌন হয়রানি। যৌন হয়রানিটা জাহানারা আলমের অভিযোগ থেকে শুরু হয়েছে। আপনারা জানেন জাহানারা আলম বাংলাদেশের সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক, বাংলাদেশের নারী ক্রিকেটের পথচলার সেই প্রথম অগ্রযাত্রীদের ভিতর একজন। তিনি যখন এই অভিযোগগুলো তুলেছিলেন তখন পুরো এক ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব অঙ্গনে এক দারুণভাবে সাড়া ফেলেছে যে এটা কিভাবে সম্ভব। এতদিন একটা একটা নারী ক্রিকেটার বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, বাংলাদেশ দলের হয়ে বিশ্বের মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করে ধরছেন, তিনি যখন এই অভিযোগ তোলেন তখন সব কিছুতেই আসলে বিষয়টাকে নানাভাবে ছড়িয়ে গেছে, এবং এটা বিশ্ব মিডিয়াতেও খুব আলোচিত হয়েছে। অর্থাৎ এখানে আপনি তাদের লিখিত প্রুফ কিংবা কোনো ভিডিও কিংবা অডিও এখানে পাওয়াটা কঠিন, হয়তোবা যদি কোনো সিসিটিভি ক্যামেরায় থাকে সেটাই। কিন্তু একমাত্র যেটা ছিল সেটা হলো সিওর কাছে তার অভিযোগটা নিজের হাতে লিখে উনি অভিযোগটা দায়ের করেছেন, এবং সেই অভিযোগটা 13 পৃষ্ঠার। আমি পুরো 13 পৃষ্ঠায় পড়ার চেষ্টা করেছি যে আসলে ওনার অভিযোগ বা উনি কী করতে চেয়েছিলেন। আমি যদি শেষ দিক থেকে আপনাদের একটু জানানোর চেষ্টা করি আজ এই 13 পৃষ্ঠাতে কী ছিল। খুবই টাচি কিছু কথা বলেছেন লাস্টে, যে উনি যে একেবারে পারছিলেন না মানসিকভাবে, যে উনি একেবারে ভেঙে পড়েছিলেন, শারীরিকভাবে যে উনি একেবারে অচল একটা অবস্থা তৈরি হয়েছিলেন, সেটাই ফুটে উঠেছে তার লাস্ট পেজে। এবং বাস্তব এখানে যেভাবে লেখা আছে সেটা সত্যি কথা, যে এই 15.5 লাইনের, এই যে এখানে প্রায় 15.5 লাইন আছে, এটা হলো ওনার 13 পেজের শেষ পেজটা। সেখানে 9 বার স্যার বলেছেন নিজামুদ্দিন চৌধুরী সুজনকে, এবং স্যার স্যার আমাকে বাঁচান, এরকম কথা বলেছেন। এত কিছু বলার পরেও একজন প্রধান নির্বাহী কর্মকর্তা যে কেন একটা ব্যবস্থা কিংবা একটা কার্যকরী ব্যবস্থা, দৃশ্যমান ব্যবস্থা নিলেন না, এটা আমার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। আমি এই 13 পেজ তো আপনাদের সামনে এখন পড়ে শোনানো সম্ভব না। আমি এর মেন পয়েন্টগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। আমার যে লাস্ট পেজটা আপনাদের কাছে আমি পড়ে শোনানোর চেষ্টা করব কী ছিল সেই পেজে। আমাকে মেন্টালি টর্চার থেকে বাঁচান দয়া করে স্যার। কী দল গঠন হবে, কাকে অধিনায়ক করা হবে, কারা কোচিং স্টাফে থাকবে, কারা অফিসিয়াল থাকবে, তা সম্পূর্ণ বিসিবি এর ব্যাপার। আমি শুধু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কিছুটা লিখে জানালাম। আমি শুধু আমার দেশের জন্য পারফরমেন্স করতে চাই স্যার। এটা কোনো অভিযোগ নয় স্যার, এটা একটা নোট। ভবিষ্যতে যদি কোনো কঠিন পরিস্থিতির কবলে পড়ি, আমি এখানে একটু দাঁড়াচ্ছি। আমার মনে হয় জাহানারা ঠিক একটা কঠিন পরিস্থিতি ছেড়েই গত বছর আর যখন পারেননি তখনই বাংলাদেশ ছেড়ে গেছেন। একটা সুদূর বা ভবিষ্যতে হয়তো এমনই কোনো একটা তার চিন্তা ছিল, হয়তো বা যে চাপে ছিলেন সেই চাপটা হয়তো এরকম একটা কিছু আসতে পারে। কবলে পড়ি তো আমার বিশ্বাস আমার বিসিবি অভিভাবক আমাকে সাহায্য করবেন ইনশাল্লাহ। একটা বিশেষ অনুরোধ স্যার, যদি কোনো খেলোয়াড় বা কোনো অফিসিয়াল আমার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলে তো দয়া করে আমাকে সরাসরি জিজ্ঞাসা করবেন স্যার। আমি সত্য কথা বলবো স্যার ইনশাল্লাহ। আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি স্যার। অনেক ধন্যবাদ স্যার, দয়া করে বিষয়গুলো বিবেচনা করে দেখবেন স্যার। আপনার একান্ত অনুগত জাহানারা আলম, নারী ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। উনি দেখেন লাস্টে বলেনি না উনি সাবেক অধিনায়ক। আমরা সাধারণত বলি সাবেক অধিনায়ক নারী, কারণ তুমি তখনও খেলোয়াড় ছিলেন, এই কারণে হয়তো বলেননি। তবে এই একটা জায়গায় প্রথম লাইনটায় কতটুকু স্পষ্ট আপনি দেখেন যে আমাকে মেন্টালি
টর্চার থেকে বাঁচান, দয়া করে ছাড়। তার মানে এতটা অবস্থায় চলে গিয়েছিলেন জাহানারা, যেখান থেকে আসলে উনি বুঝতে পারছিলেন যে উনার শারীরিক মানসিকতা কোনোভাবেই চলছিলেন না। আমি যদি এখন আপনাদের এই 13 পৃষ্ঠার বিস্তারিত বলতে যাই, মানে এখানে চিঠি লেখার মতো বরাবর সিইও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয় সার্বিক পরিস্থিতি বিবেচনা প্রসঙ্গে উনি এখানে ওনার সঙ্গে ঘটে যাওয়া একজন বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যারা যখন ক্রিকেটে টাকাও ছিল না, যখন ক্রিকেটে মানে নিজের টাকা নিজে খেয়ে নিজে পড়ে এখানে আসতে হতো, তখন যারা ক্রিকেটটাকে ধরে রেখেছে তাদের পরিস্থিতি, যখন যারা পারফর্ম করছে, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছে, ম্যাচে পারফর্ম করছে, তারপরে যখন অবহেলার শিকার হয় তখন মানসিক এবং কোচ কি অবস্থায় যায় সেটারই বর্ণনা করেছেন অধিকাংশ ক্ষেত্রে উনি। এবং যাদের কথা বেশি এসেছেন তার ভিতর প্রায়ত তহিদ রহমান, তহিদ মাহমুদ, এবং পরে হচ্ছে আপনার মঞ্জুরুল ইসলাম, অর্থাৎ তখনকার নির্বাচক কোচ। এই দুজনের কথা বেশি আসছে সরফরাজ বাবুর কথা, যিনি মহিলা উইংয়ে আছেন। অর্থাৎ এখানে উনি এমনভাবে বলার চেষ্টা করেছেন যে তহিদ ওনাকে আসলে ওনার সম্পর্কে বারবার চলে আসছে, উনি মারা গেছেন। আমি আরেকটা কথা বিশ্বাস করি, দেখেন, আমরা বারবার বলি যে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কখনো কথা বলা ঠিক না, কিন্তু বাস্তব কথা কি জানেন, এখন আমার যেটা মনে হচ্ছে এই রিপোর্ট পেয়ে প্লাস এই যে বিসিবির যে কার্যক্রম চলছে, সবাই ওই তহিদের দিকে মানে যে কোনোভাবে ঘুরিয়ে ফেলানোর চেষ্টা করবে এবং সেই লক্ষ্যেই কাজ করবে। তবে তহিদের বিষয়টা আমি আপনাকে এই ঘটনার পরে একটা উদাহরণ দিতে চাই এর ভিতরে, তারপর আমি বাকি অংশতে যাচ্ছি। তহিদকে আমি সম্ভবত 2022-23 সালে জাহানারার সঙ্গে আমি একটা নিউজের জন্য ছোট্ট একটা কোট নিয়েছিলাম, কোট নিয়ে বাংলাদেশের খেলা সম্পর্কে কোটটা নিয়ে আমি নিউজটা করেছিলাম। নিউজটা করার পরের দিনই তো জাহানারা আমাকে খুব ভোরে ফোন দিয়েছেন 2 বার, আমি ফোন ধরতে পারিনি। তৃতীয়বার আমি ফোন ধরার পরে আমার কাছে একেবারে কাঁদো একটা অবস্থা। মানে উনি তখন বলেছিলেন, জ্যোতি ভাই আমার ক্ষতি করলেন, এরকম মানে জাস্ট এইরকম বলছে। আমি তখনও বুঝে পারিনি যে আমি কেন কী ধরনের ক্ষতি করবো, কারণ তার পত্রিকায় যেটা ছাপা হয়েছে কোনো নেগেটিভ নাই, কোনো নাই, বাংলাদেশ দল আর ভালো করবে, এরকম একটা কথা। কিন্তু এই কথাটা কেন তহিদের হয়ে আসে নাই, তহিদ কেন অনুমতি দেয়নি এবং পাশ করে দেননি, এক কথায় পাশ করে দেননি, এই জন্য পাশ করার পরে কেন এলো না, এই কারণে উনি মানসিক টর্চার করেছেন সেদিন সকাল থেকেই। কাঁদো গলায় জাহানারা সেদিন বলেছিলেন যে আসলে আমার এত বড় করলেন না, আমি মানসিক চাপ নিতে পারছি না, এরপরে আপনি আবার এইটা করলেন, এইটা দিলেন। মানে বোঝেন, একটা কোর্ট গিয়েছে একটা পত্রিকায়, সেই কোর্টের জন্য উনি মানসিক চাপে কতটা জর্জরিত হয়ে এই কাঁদো গলায় সেদিনও বলেছিলেন যে এই অবস্থা। যাক, আমি পিছনে একটা উদাহরণ আমার আছে, আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি সামনে এটা বলার চেষ্টা করলাম। তো আমি সর্বোপরি এই বিষয়টাগুলো নিয়ে 13 পৃষ্ঠার যে বিস্তারিত আরও অনেক বিষয় রয়েছে, বিষয়গুলো আমি আলোচনা করব, কিন্তু সর্বোপরি আমি আবারও বলতে চাই যে লাস্ট যে পেজটা উনি লিখেছেন এবং পুরো বিষয়টা যেভাবে গভীর থেকে তুলে ধরার চেষ্টা করছেন উনি ওই অবস্থায় হাতে লিখে, সেটা খুব খুব টাচি একটা ব্যাপার। এই 13 পেজের যে রিপোর্টটা, এইখান থেকে যে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি থেকে আশানুরূপ বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন এবং জাহানারার সঙ্গে যে আগে থেকে কিছু হচ্ছিল মানসিকভাবে টর্চার কিংবা অন্যান্যভাবে তাকে হ্যারাসমেন্ট করা, সেটা হয়তো এখান থেকে কিছু তথ্য প্রমাণ আসবে বলে আমি আশাবাদী।